আমার নাম শ্রাবণী দত্ত। আমি টলিগঞ্জ ইন্ডাস্ট্রি হেয়ার স্টাইলার। আচ্ছা, এখানে আমরা আজই জানি যে স্বরূপ বিশ্বাস খুব মানে গ্রেপ্তার হয়েছে। আমরা সিমরান পালের বিষয়টা জানতে পারছি, কারণ সিমরান পাল নিজে শ্লীলতাহানির কথা তিনি রুজু করেছেন এই এবং সেখানে দাঁড়িয়ে আপনি কিভাবে হেনস্থার শিকার হয়েছে? দেখো, শ্লীলতাহানি যেটা সিমরানের সাথে হয়েছে সেটা তো সিমরান বলেছে। সেটা আমি অবধি আসতে পারেনি, কেন আমি ওনার কাছে বড্ড একটা অপ্রিয় মানুষ ছিলাম। তার রিজনটা হচ্ছে যে আজকে স্বরূপ বিশ্বাস যে অ্যারেস্ট হয়েছে, ভীষণ খুশি। এটা অনেক দেরিতে হয়েছে, কিন্তু হয়েছে। তার সঙ্গে যে ছিল, মানে কেন আমরা তার কাছে এত অপ্রিয় ছিলাম, সেটা হচ্ছে আমাদের যে গিল্ড, আমাদের একটা গিল্ড আছে তো, হেয়ার স্টাইলার গিল্ড। সেখানে যে আমাদের সেক্রেটারি জয়শ্রী দাস, সে হচ্ছে মানে স্বরূপ বিশ্বাসের অত্যন্ত কাছের, মানে যেটা আমি তোমাকে বলতে পারছি না সেইটা। আর তার সঙ্গে আছে সীমা ঘোষ, তার সঙ্গে আছে সন্তোষী। এরা হচ্ছে স্বরূপ বিশ্বাসের একদম ভীষণ কাছের। এরা প্রায় সুরুজির সঙ্গে যেত, সেখানে বিভিন্ন রকম আলোচনা হতো। হয়ে কি হলো, যখন আমি একটা, এর আগেও বলেছি, হেমা মালিনী ছবি করতে গিয়ে সেখানে আমি জানতে পারি যে ক্যামেরাম্যান যে সে নন গিল্ড। তো সেখান থেকে এটা আমার জানার কথাও ছিল না। সেখানে যাই এবং সেখান থেকে যখন ফিরি তখন আমাকে বলা হয়, আমার সেক্রেটারি ফোন করে, যে তোমাকে 3 মাস সাসপেন্ড করা হলো। সেক্রেটারি কে ছিল? জয়শ্রী দাস, যে হচ্ছে মানে স্বরূপ বিশ্বাসের ভীষণ কাছের। বাড়ির থেকে গ্রিন টি করে এনে দেওয়া দাদাকে, মানে সবটাই দাদা আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি বললাম ঠিক আছে, সাসপেন্ড যখন করছো তাহলে আমাকে তো মানে একটা চিঠি দিতে হবে, সেটা আমার কাছে ছিল না। তো তারপর যখন আমি ওনাকে আবার ফোন করি, আমার সেক্রেটারিকে, যে দেখ না, এতদিন হয়ে গেল, তুমি আমার বাড়িতে এসছো, দেখতেই পাচ্ছ আমার বাড়ির কী পরিস্থিতি, আমি একমাত্র রোজগেরের। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার বাড়ির সমস্তটা বিক্রি হয়ে গেছে। শুধু কাজের কিছু জিনিস ছিল, সেগুলো আমি পার্লারে গিয়ে বিক্রি করে করে আমার মায়ের ট্রিটমেন্ট করেছি। হ্যাঁ। তো সেখানে দাঁড়িয়ে আমি ফোন করি যে একটু বল না, যে আমার মায়ের তো এরকম খুব শরীর খারাপ, আমাকে যদি কাজ না করতে দেওয়া হয় তাহলে আমার তো সুসাইড ছাড়া কোনো রাস্তা নেই, কারণ আমি কী করব। তখন উনি আমাকে বললেন যে জয়শ্রী দাস, আমার সেক্রেটারি, বলল তুমি একবার দাদাকে ফোন করো। তখন আমি ওনাকে ফোন করি, 4বার ফোন করার পর উনি ফোনটা তো, হ্যাঁ কে? বললাম দাদা আমি শ্রাবণী বলছি। হ্যাঁ বলো, কী ব্যাপার? বললাম দাদা আমাকে তো সাসপেন্ড করেছেন, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দিন, নাহলে তো আমার মরা ছাড়া কোনো রাস্তা নেই। বলছে শোনো, আমার চোয়ালটা ভীষণ শক্ত, তোমার যদি মনে হয় যে তুমি অন্যায় করেছো, সুসাইড করতে হয়, তুমি করে নিতে পারো। আমি আর ওনার সাথে কোনো কথা বাড়াইনি, কারণ তখন সরকারও ওনার হাতে, সবটাই ওনাদের, আমাদের কিছু ছিল না। আমি ফোনটা রেখে দিয়েছি। রাখার পরে আবার সেক্রেটারিকে ফোন করি, বললো দাদা যেটা বলেছে এর উপরে আমি আর কি বলবো বলো। এটা হলো ওনার কথা। ঠিক 2 মাস পর আমার মা হসপিটালাইজ তো ছিলই, বাড়িতে নিয়ে আসা যাওয়া, মায়ের বেডসুল হয়ে গেল, মাকে ভালো করে ট্রিটমেন্ট করতে পারছিলাম না। মা যেদিন মারা যায় সেদিন আবার আমি হসপিটাল দাঁড়িয়ে আমার সেক্রেটারিকে ফোন করি, যে আমার মায়ের কিছু ডকুমেন্টস নেই, যদি হসপিটালে গেলে কোনো প্রবলেম হয় দাদা যদি একটু হেল্প করে। বলো ঠিক আছে, তুমি আমাকে 5 মিনিট সময় দাও, যেটা আমি এর আগে অনেক চ্যানেলেও বলেছি এবং রুদ্রদার সামনেও বলেছি। 5 মিনিট সময় দাও। 5 মিনিট পর যেটা আমার কাছে এলো, যে দাদা বলছে যে তুমি তোমার মাকে কি লাভারিস লাশ হিসাবে পোড়াবে। সেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। দেখো, আমি একটা মেয়ে, আমি কখনই আমার মাকে লাভারিস লাশ হিসাবে পোড়াতে পারি না। এইটা হলো আমার সঙ্গে টর্চার। আমার যে সহকর্মী তনুশ্রী দাস, তাদের নামে কেস করে, তাদের নামে মিথ্যে বদনাম দিয়ে, তাদেরকে প্রায় মানে এত রকম হেনস্থ করেছে 2 বছর। বদনাম দিয়েছিল? তনুশ্রী দাসকে বদনাম দিয়েছে, যে তনুশ্রী দাস কেসটা করেছিল এদের এগেনস্টে, যে কাজ দেওয়া হয় তা তনুশ্রী দাসকে বহুদিন কাজ দিত না, কারণ মানে এরা সত্যি কথা বলে দিয়েছিল যে তুমি এগুলো এগুলো করছো, সবটাই কেন দাদা ডিসিশন নেবে, তুমি সেক্রেটারি, তুমি কেন নেবে না। যার ফলে এদের উপরেও রাগ। এরা যখন কেসটা করে তখন এদেরকে মিথ্যে মিথ্যে করে এমন কেসে জড়িয়ে দিল, দেওয়ার পরে এরা প্রত্যেক দিনই হেনস্থ হচ্ছে। হওয়ার পর এদেরকে কেস তুলতে বলা হয়, যখন কেস তুলতে বলা হয় তখন এদেরকে সুরুজির সঙ্গে ডাকা হয়, তনুশ্রী দাস, চন্দ্রা মিত্র। যতটা আমি জানি তোমাকে বলতে পারবে, এর বেশি ডিটেলস হয়তো ওরাই বলতে পারবে। এদেরকে সুরুচির সঙ্গে ডাকে, সুরুচির সঙ্গে ডেকে বলা হয় কেসটা তোমরা তুলে নাও, নালে কিন্তু তোমাদের বিপদ আছে। তখন ওরাও বাধ্য হয় কেস তুলতে এবং মদত করে সীমা ঘোষ। সীমা ঘোষ পুরোটা এদেরকে করেছে যে কেসটা তুলে নে, নালে কিন্তু তোদের বিপদ আছে। বাকিটা তোমাদের ডিটেলস ওরাই বলতে পারবে। এরাও কিন্তু 2 বছর প্রায় কাজ। আপনি কত বছর কাজ করছেন? আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি যখন আমাদের ফার্স্ট মেগা সিরিয়াল টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে জননী, তখন আমি আসি অ্যাসিস্ট্যান্ট হিসাবে। না, আর কাজ করতে পারছেন না? সেটা হচ্ছে প্রায় 2 বছর।
মানে কাজ করছি, ধরো একদিন ধরো তুমি বললে যে দিদি আমি একটু বেরোবো, রেডি করে দিয়ে যাবে, আমি চলে গেলাম। এই রকম টানা রেগুলার কাজ আমি করছি না প্রায় আজ 2 বছর। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে দেবদা হেল্প করেছে। এই যে আমাদের একটা নাম আছে যে আর্টিস্ট টেকনিশিয়ান, আমাদের নাম দুটো, কিন্তু আমরা না যখনই আমাদের কোনো প্রবলেম হয় আমরা কিন্তু আর্টিস্টদের কাছে দৌড়ে যাই। মানে পরিবার হিসেবে যে আমাকে হেল্প করতেই হবে, ঋতুদি, বুম্বাদা, দেবদা, এরা কিন্তু আমাকে হেল্প করেছে এই সময়। আমি একটা ছোট্ট চায়ের দোকান দিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে আমার পাড়ার ক্লাব হয়তো চায়ের দোকান না, ওখান থেকেই এটা এসছে যে আমাকে তো ভাতে মারবে, তাহলে কি করতে হবে, চায়ের দোকানটা উঠিয়ে দিতে হবে। আমাকে বললো 25,000 টাকা দিতে হবে চায়ের দোকানটা করতে গেলে, কে বললো? আমার ক্লাব থেকে, মানে আমার ক্লাব থেকে। তারপর যখন আমি বললাম 25,000 টাকা, এই দোকানটার তো 25,000 টাকা ভ্যালুই নেই, আমি কি করে দেবো, তাহলে আপনি থানায় গিয়ে কথা বলুন। পুলিশও তখন ওনাদের আন্ডারে, বললো যে এসব নিয়ে এখানে আসবেন না, চলে যান চলে যান। বাধ্য হয়ে আমাকে দোকানটা বন্ধ করে দিতে হলো। এইভাবে হেনস্থ করা হয়েছে। আর পুরোটা হচ্ছে হেল্প করেছে এই আমাদের সীমা ঘোষ, জয়শ্রী দাস আর সন্তোষী সাহা। এরা হচ্ছে দাদার অত্যন্ত খাসি। যদি আজকে উনি জেলে যান, আমার মনে হয় এদেরকেও জিজ্ঞেস করা উচিত, এদেরকেও ধরা উচিত। স্বরূপ বিশ্বাস মূলত মানে সরাসরি দেখে কি আপনাকে কখনো হুমকি দিয়েছেন? না, সরাসরি উনি আমাকে ডাকবেন কি করে, ওনার তো চ্যানেল ছিল না, ওনার তো সীমা ঘোষ, জয়শ্রী দাস, এদের মাধ্যমেই সবটা হয়েছে। সরাসরি উনি আমার সাথে কথা বলতেই লজ্জা পেতেন, ঘেন্না পেতেন আমাদেরকে আর কি। কিছু যারা আমরা আছি আমাদেরকে ঘেন্না পান উনি। আচ্ছা, আরেকটা বিষয় যে উনি, আমরা বেশি অনেক সময় শুনি যে অ্যালিগেশন গুলো উঠছে, সেটা হচ্ছে যে উনি টাকা নিয়ে গিল্ডের কার্ড করে দিতেন, এইটা কি প্রচুর প্রচুর, সেটা শুধু উনি নয়, আমাদের যে আমার ক্ষেত্রে হতে পারেনি, কারণ তখন আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি তখন স্বরূপ বিশ্বাসের নামগন্ধও ছিল না। তো সেই কারণে আমি 500 টাকা দিয়ে আমার গিল্ডের কার্ড বানিয়েছিলাম। হ্যাঁ, তো দিতে হয়েছে টাকা? না না না, তারপরে আমাদের এরকম কোনোদিন হয়ইনি। আমরা এত বছর কাজ করছি, তখন সিপিএমও ছিল তখন, তারপরে এই এই তৃণমূল এলেন, তখন থেকে আমাদের টর্চারটা জাস্ট চালু হলো। তার আগে পর্যন্ত কিন্তু আমরা কিছু ফেস করিনি, কেন আমাদের তখন ছিল, এখন যেরকম বলা হয় যে মাদার বডি ফেডারেশন, তখন আমাদের মাদার বডি ছিল হচ্ছে আর্টিস্ট। আমাদের কিছু হলেই আমরা সেখানে দৌড়ে যেতাম, এরকম ছিল। তো এই যে আমাদের আমাদের গিল্ডও প্রচুর মেয়েরা যারা এসে তাদের থেকেও এরকম প্রচুর টাকা নিয়েছেন আমাদের সেক্রেটারি, আমাদের জয়শ্রী দাস এবং সীমা ঘোষ। মানে 25,000, 30,000, 50,000, না হলে এখনও ইভেন যাদেরকে মেগা সিরিয়াল দিয়ে রেখেছে মেয়েগুলোকে, তাদের থেকেও টাকা নিচ্ছে, কিন্তু তারা মানে ভয়ে মুখ খুলতে পারছে না। আপনাদের যে এই সমস্যাগুলো হচ্ছিল এরপরে, মানে জাস্ট এই সরকার, নতুন সরকার আসার আগে পর্যন্ত কি আপনি কথা বলেছিলেন গিয়ে স্বরূপ বিশ্বাসের সঙ্গে? না না, মানে আমরা তো ফেডারেশনে মানে যে সিঁড়ি সেই অবধি যেতেই পারিনি, কোনো দিনই যেতে পারিনি যে আমরা যে সমস্যাটা বলবো। ধরুন আমি হয়তো বলিনি, অনেক টেকনিশিয়ান হয়তো গিয়ে বলতে গেলে ওনার একটাই ছিল, আপনি চুপ করুন, মানে উনি বলবেন সবাই শুনবে, এবং ওনার কথাই লাস্ট কথা। উনি যেটা বলবে সেটাই ফাইনাল। উনি যদি বলে চা খাবে না তো চা খাবেন, উনি যদি বলে কাজে নেবো না তো নেব। যেমন রুদ্রদার বেলা একটা হয়েছিল যে আমাদেরকে কালো ব্যাচ পরিয়ে হাঁটানো হয়েছিল, বিশ্বাস করুন আমরা জানতামই না যে ওটা রুদ্রনীলদার জন্য হাঁটা হচ্ছে। মানে আমাদের ওই ভয়েসটাই ছিল না। আজকে নতুন সরকার আসাতে দেখুন, আমরা তো কোনো রাজনীতির সাথে যুক্ত নয়, আমরা হচ্ছে শিল্পী, আমরা কাজ করি, আমরা লেবার কাস্ট, আর্টিস্টদের মতন কাজ করে, আমরা আমাদের মতন আমরা দিন আনি দিন খাই। আমাদের কাছে যেই সরকার আসবে তাদেরকেই আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো, যে সবার কাছেই আমরা জানাবো যে আপনারা আমাদের জন্য। আপনি কোনোদিন পুলিশ কমপ্লেন করার কথা ভাবেননি? চিন্তাই আসেনি, কারণ দেখো আমি ভয়, মানে আমাকে যদি মেরে দেয় তাহলে আমার পুরো পরিবারটা ভেসে যাবে। এখনও যে সেই ভয়টা নেই আমি কিন্তু বলতে পারবো না, কারণ হচ্ছে উনি জেলে, বাকি তো ওনার সঙ্গবঙ্গ তো প্রচুর আছে। রাস্তায় বেরোতে গেলেও এটা চিন্তা করতে হয় যে কাল আমি বাড়ি ফিরবো কি না, বা আজ বাড়ি ফিরবো কি না, বা আমার বাড়ির উপরে কোনো টর্চার আসবে কি না, এটা এখনও কিন্তু সেই ভয়টা আছে। কিন্তু খানিকটা বা হচ্ছে যে নতুন সরকার যখন এসছেন, আশা করি আমাদের দিকে একটু দেখবেন, আমাদের দিকে তাকাবেন। আমরা তো কোনো রাজনীতিকে অসম্মান করছি না, বা কোনো দিনই করিনি। তৃণমূলও এত অশান্তি করেছে, এত টর্চার করেছে, তারপরেও কিন্তু আমরা মুখ বুজে সহ্য করেছি। নতুন সরকার আসার পর আপনি কি কাজে পাচ্ছেন, মানে যবে থেকে স্বরূপ বিশ্বাস এলাকায় নেই? দেখো এখন তো ইন্ডাস্ট্রি সেইভাবে কাজ নেই বলা যায়, আর এখন সবটাই একটু ভেঙে গেছে। এবার এত বছরের একটা মানে দুর্নীতির মধ্যে পুরো ইন্ডাস্ট্রিটা জড়িয়ে রয়েছে, সেটা তো কাটতেও সময় লাগবে। যারা চলে গেছেন নতুন নতুন ভালো ভালো প্রডিউসার, আমি যখন কাজে আসি তখন আমি কাজে ঢুকেছিলাম 195 টাকা, এখন আমাদের বেড়ে এত টাকা হচ্ছে, কিন্তু আমরা সেটার উপভোগই করতে পারি না, আনন্দটাই করতে পারি না। কাজের টাকার যেটা রেমুনারেশন আপনারা পান, তার কি কাটমানি নিতে
পেতেন? সেটা মানে যেটা রেমুনেশন পাই সেটা তো একটা ছিলই, আপনার 14 ঘন্টা, তারপরে হচ্ছে লোক বেশি হলে নিতে হবে, এগুলো ওনার সিস্টেম ছিল। এবং হচ্ছে যে এই যে 7.5% বলে একটা হয়েছিল, যেটা নিয়ে ওনার মেন অশান্তি, যে 7.5% আমাদের দিতে হবে। এইবার ধরুন একটা টেকনিশিয়ান যদি 600 টাকা পায়, সেখান থেকে 14 ঘন্টা চলে যাচ্ছে, তারপর 45 মিনিট চলে যাচ্ছে, তারপর 7.5%, তাহলে সেই মানুষটা কী পাবে, হাতে কী পাবে তাহলে? এই 7.5%টাই ওনার একটা বিশাল অ্যামাউন্ট ছিল। তারপর ধরুন যে অ্যাওয়ার্ড শোগুলো, তো সেখান থেকে ওনার একটা ভীষণ একটা অ্যাওয়ার্ড ইয়ে ছিল। তারপর মানে এরকম ওনার এরকম চ্যানেল বাই চ্যানেল ছিল, টেকনিশিয়ানদেরকে টেকনিশিয়ানদের মতন। আমি বলবো, আমি জানি না আর্টিস্টদেরকে এটার সম্মুখীন হতে হয়েছে কিনা, সেটা আর্টিস্টরাই বলতে পারবে। কিন্তু এটা বিশাল একটা অ্যামাউন্ট উনি বসেছিলেন।